এখানে শাবলের আঘাতে প্রথমে মেঝের প্লাস্টার ছাড়িয়ে ফেলে তারপর এলো পাথারি ঘায়ের পর ঘা মেরে এক হাত সমান একটা গর্ত খুঁড়ে ফেলল। সেই মুহূর্তে কি যেন নীলি কণ্ঠে ফুপিয়ে কেঁদে উঠল। আমি বলেছিলাম অনিমেষ হঠাৎ হিংস্র উল্লাসে চিৎকার করে উঠল। আমার হাতে ধরা টর্চটা ভীষণভাবে দুলে উঠল। মুঠো ভর্তি কাকর বালি মুখে পুড়ে অনিমেষ চিবোতে শুরু করেছে। কাঁপা কাঁপা স্বরে বললাম, তুই কি পাগল হয়ে গেলি? এসব কি করছিস? কতদিন পরে দেখা বলতো। সেন্ট টমাস স্কুলের রিইউনিয়ন পার্টিতে গেছিলাম বেহালা চৌরাস্তা থেকে 7 কিলোমিটার দূরের আরবান কান্ট্রি ক্লাবে। অনেক বছর পর দেশে ফিরে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো। জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, কিঞ্চিত বিয়ার সেবন, কিছুই বাদ গেল না। পার্টি শেষ হলো রাত 9টা নাগাদ। সারাদিন হইহুল্লোড় করে বেশ একটা চনমনে ভাব অনুভব করছিলাম। গাড়িতে উঠে ড্রাইভার তারককে বলে দিলাম হাই ভলিউমে গান চালিয়ে দিতে। গত 2 সপ্তাহের নিরন্তর সঙ্গলাভের ফলশ্রুতিতে তারক আমার ধাত কিছুটা হলেও বুঝে গেছে। হাসি মুখে এফএম রেডিও অন করে দিল। এখন শুনবেন আবহাওয়ার রিসেন্ট আপডেট। সারাদিন সারা রাত ধরে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে পারে পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত। তারক শুনে বলল, খবরটা তো আগেও শুনিয়েছে দাদা, ও বৃষ্টি আজকে হবেই। তারকের কথা শুনে হাসি পেল। আষাঢ় মাসের মাঝামাঝি সময়, এখনো যদি বৃষ্টি না হয় তবে আর কবে হবে? বীরেন রায় রোডের কাছাকাছি পৌঁছাতে গাড়ির গতি রীতিমতো স্লথ হয়ে পড়ল। সামনে যানবাহনের লম্বা লাইন। ব্যাপারটা কি? ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে জানতে পারলাম অক্সিটাউনের মোড়ে বেসামাল ট্রাকের চাপে পৃষ্ঠ 2 জন পথচারীর মৃত্যু হয়েছে। পুলিশ হোচিমিন সরণি কার্যত ব্লক করে দিয়েছে। চৌরাস্তা চাপা, ট্রাফিককে সরসনা হয়ে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। তারক বলল শিবরামপুরের ভেতরে একটা শর্টকাট রাস্তা আছে, সুতরাং অসুবিধার কিছু নেই। শিবরামপুর নামটার সঙ্গে আমার কিছু পুরনো স্মৃতি জড়িয়ে আছে। অনিমেষের কথা মনে পড়ে গেল। অনিমেষ আমার বন্ধু, হোস্টেল জীবনের রুমমেট। আমরা দুজনেই ভুবনেশ্বর সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম। অনিমেষও আমার মতো কলকাতার ছেলে। ছুটি ছাটার মৌসুমে স্লিপার ক্লাসের সস্তা কোচে দুজনে একসঙ্গেই বাড়ি ফিরতাম। আমার বাড়ি দক্ষিণে ভবানীপুরে, আর অনিমেষ শহরতলি শিবরামপুরের বাসিন্দা। অনিমেষের একটা শখের RX 100 মোটর বাইক ছিল। সেটা চেপে মাঝে মধ্যে আমরা ভবানীপুরের বাড়িতে চলে আসতাম। তারপর ওই বাইকে চড়েই আমরা দুজনে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। বার দুয়েক আমি অনিমেষের বাড়িতেও হানা দিয়েছি। ওর মায়ের হাতের তৈরি মাছের কচুরি আর ভেজিটেবল কাটলেটের স্বাদ যেন আজও মুখে লেগে আছে। আমার জীবনের অনেক সোনালী মুহূর্তের অংশীদার এই অনিমেষ। কলেজ ড্রপ আউট অনিমেষ অবশ্য শেষ পর্যন্ত ডিগ্রি হাতে নিয়ে কনভোকেশনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পায়নি। ভাগ্য ওকে নিষ্ঠুরভাবে দাগা দিয়েছে। ওর বাবার আকস্মিক মৃত্যুতে পড়াশোনার পাঠ চুকিয়ে মাঝপথেই চাকরির বাজারে নামতে বাধ্য হয়েছিল। এরপর আমি একবারই অনিমেষের বাড়ি এসেছিলাম ওর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। সেটাও আজ থেকে 13-14 বছর আগের ব্যাপার।
এর কিছুদিনের মধ্যেই আমি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিই। বছর কয়েক যুক্তরাষ্ট্রে থাকার পর আপাতত কানাডার ক্যালগরি শহরের স্থায়ী বাসিন্দা। গত কয়েক বছর যাবৎ অনিমেষের সঙ্গে আমার যোগাযোগ একেবারে ক্ষীণ হয়ে এসেছে। অনিমেষ এখনো পুরনো এই বাড়িটাতেই থাকে না অন্যত্র শিফট করেছে সেটাও ঠিকমতো জানি না। তবে এই তল্লাটে যখন এসেই পড়েছি, ভাবছি একবার ঢু মেরে গেলে মন্দ কি। বীরেন রায় রোডের ক্রসিং থেকে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, স্থানীয়রা সেটাকে বটতলার মোড় বলেই জানে। অনিমেষ এখানেই কোথাও একটা থাকে। বাড়িটা দেখলে চিনতে পারবো বলেই আমার ধারণা ছিল। তবে কার্যক্ষেত্রে দেখা গেল ব্যাপারটা তেমন সহজ মোটেই নয়। এতগুলো বছরের ব্যবধানে শিবরামপুর অঞ্চলের ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। খালি প্লটগুলো এখন সব একতলা দোতলা বাড়ি আর গুচ্ছের দোকানে ভরে গেছে। অনেক আগে দেখা জায়গার সঙ্গে কিছুতেই মিলাতে পারছিলাম না। একটু চিন্তা করতে মনে পড়ল ওদের বাড়ির সামনে গোলাকৃতি একটা শিব মন্দির ছিল। খুঁজতে খুঁজতে অবশেষে মন্দিরটা চোখে পড়ল। মন্দিরটাও ঠিক আগের মতো নেই, তবু চেনা যাচ্ছিল। সাদামাটা মন্দিরের গায়ে সংস্কারে ছোঁয়া লেগেছে। লাল রং করা মেঝের বদলে দামি টাইলস বসেছে, আর দেওয়ালের গায়েও সদ্য চুনকাম হয়েছে দেখলাম। মন্দিরের সামনে চায়ের দোকানে বেঞ্চ পেতে বসে কয়েকজন লোক আড্ডা দিচ্ছিল। একপাশে গাড়ি দাঁড় করিয়ে সেদিকে গিয়ে গলা খাকড়ে বললাম, আসলে দেশের অবস্থা খারাপের থেকে খারাপ। আচ্ছা, এখানে অনিমেষ বাগচির বাড়িটা কোথায় বলতে পারেন? লোকগুলো আমার দিকে মুখ তুলে চাইল। একজন তর্জনী তুলে ইঙ্গিত করে বলল, ওই দেখুন, ওই গলির মধ্যে 3 নম্বর বাড়ি। সরু গলিটা এবার আমার চোখে পড়েছে। ওখানে আর যাই হোক গাড়ি ঢুকবে না। তারককে অপেক্ষা করতে বলে গলির দিকে এগিয়ে গেলাম। পরপর দুটো 3 তলা বাড়ি অতিক্রম করে যে দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালাম, সেটা চিনতে অবশ্য স্মৃতি হাতড়াবার দরকার পড়ল না। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকা খাপছাড়া বাড়িটায় আমি আগেও কয়েকবার এসেছি। গ্রিলের দরজার পাশে কলিং বেল টিপে অপেক্ষা করতে লাগলাম। মিনিট খানিকের প্রতীক্ষার পর কাঠের দরজা খুলে গেল। অপরিচিত একজন ব্যক্তি সামনে এসে দাঁড়িয়েছেন। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললেন, কাকে চাইছেন? অনিমেষ বাগচি কি এখানে থাকেন? হ্যাঁ, আসুন। চৌকাঠ ডিঙিয়ে একটা প্রশস্ত হল ঘরে এসে পড়লাম। যে লোকটি আমাকে ভেতরে নিয়ে এসেছে সে একটা প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিয়ে বলল, আপনি বসুন, আমি গিয়ে জামাইবাবুকে খবর দিচ্ছি। লোকটি সামনে থেকে বিদায় নিতেই আমি এবার বাড়ির ভেতরে চোখ বুলালাম। এক ঝলক দেখেই বিস্ময় চরমে উঠল। অনিমেষ এভাবে থাকে কি করে? ঘরে বোধহয় বেশ কয়েকদিন ঝাঁট পড়েনি। ক্ষয়ে বিবর্ণ হয়ে যাওয়া মেঝের উপর ধুলোর একটা পাতলা আস্তরণ জমেছে, আর যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলা পাকানো কাগজের টুকরো। অত্যন্ত রুচিহীনভাবে ঘরের মাঝ বরাবর একটা প্লাস্টিকের টেবিল দণ্ডায়মান, যেটার উপর আবার রাজ্যের হাবিজাবি জিনিসপত্র দায়ী করে বোঝাই করা রয়েছে। আদিকালের রংচটা নোনাধরা দেওয়াল আর মেঝের রড সিমেন্টের সঙ্গে বাড়ির অবস্থা দেখে গৃহস্বামীর আর্থিক অসচ্ছলতার অনুমান আমি ততক্ষণে করে ফেলেছি। বেশি কিছু চিন্তা ভাবনা করার আগেই সিঁড়ি দিয়ে যে লোকটি নেমে এসে আমার দিকে ভূতগ্রস্তের মতো থমকে দাঁড়িয়েছে, তাকে দেখে আমিও যেন শিউরে উঠলাম। ভাঙাচোরা শীর্ণ মুখে, না কামানো কাঁচা পাকা দাড়ি, মাথায় উস্কো খুস্কো চুল, আর গায়ে ময়লা পাজামা পাঞ্জাবি পরা এই লোকটি যে আমার একসময় দাপুটে বন্ধু অনিমেষ, সেই উপলব্ধিটা আমাকে মোটেই স্বস্তি দিল না। অনিমেষ বিস্মিত কণ্ঠে বলল,
সৌভিক, তুই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিন্তু তুই নিজের একই দশা করেছিস। এত বছর পর তুই এখানে। যাকগে, দেশে ফিরলি কবে? এলাম ওই তোর আর বৌদির সঙ্গে দেখা করতে। তা ওনাকে তো দেখছি না, উনি কোথায় গেলেন? অনিমেষ আর অন্য লোকটি অদ্ভুতভাবে একে অপরের দিকে তাকালো। এক মুহূর্তের বিরতির পর অনিমেষ ভারী স্বরে বলল, আসতে একটু দেরি করে ফেললি যে সৌভিক, পুরো 12 ঘন্টা লেট। কাবেরী আজ সকাল 9টায় মারা গেছে। একটু আগে ওকে দাহ করে শ্মশান থেকে ফিরলাম। কড়িকাঠ থেকে ঝুলন্ত ভীমের গদার মতো ফ্যানটা ঘটাং ঘটাং শব্দ করে ঘুরছিল। তাতে ঘরের মধ্যে হাওয়া যতটা হচ্ছিল তার তুলনায় বিরক্তিকর আওয়াজই বোধহয় বেশি হচ্ছিল। অনিমেষ আমাকে বসিয়ে কোনো একটা দরকারি কাজে বেরিয়েছে। ওদিকে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। একটু আগে বাজ পড়ার শব্দ পেয়েছি, সঙ্গে প্রবল বৃষ্টিপাত। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাড় ঢুকে ঘরের মেঝেটা ভিজিয়ে দিচ্ছিল। ঘরের মধ্যে বিষণ্ণ পরিবেশ কেমন যেন অস্বস্তিকর। সময় যেন এই বাড়ির চৌহদ্দির মধ্যে এসে থমকে দাঁড়িয়েছে। 60-এর দশকে মধ্যবিত্ত বাঙালি বাড়ির স্টাইল বোধ হয় এমন ধারাই কিছু হতো, কিন্তু আজকের যুগে বড্ড বেমানান। মনের মধ্যে একটা আফসোস বোধ হলো যে আমি কলকাতায় এসেছি প্রায় 2 সপ্তাহ আগে। আগে জানা থাকলে হয়তো অনিমেষকে কোনোভাবে সাহায্য করতে পারতাম। কাঠের দরজা ঠেলে অনিমেষ আর ওর শালা ঘরে ঢুকতে আমার চিন্তার জাল ছিন্ন হয়ে গেল। অবাক হয়ে দেখলাম অনিমেষ সঙ্গে একটা কুকুর ধরে নিয়ে এসেছে। রাস্তা নেরি কুকুর। কুকুর আর মানুষ দুজন একেবারে কাক ভেজা হয়ে পড়েছে। অনিমেষ আমার দিকে চেয়ে সাফাই দেওয়ার মতো করে বলল, যা দুর্যোগ, বাপরে বাপ। কুকুরটা এর মধ্যে প্রবল এক ঝটকায় গায়ের জল ছেড়ে সাফ করে ফেলেছে, আর সেই জলের ছাপটা সোজা আমার গায়ে মুখে ছিটকে এসে আমায় ভিজিয়ে দিতেই অনিমেষ হা হা করে উঠল। আরে করিস কি হতভাগা, উনি কত বড় মানুষ জানিস? সুব্রত, এটাকে গামছা দিয়ে মুছে একটু ভদ্র সভ্য করো দেখি। আর ও ঘরে চেন বকলেস সব রাখা আছে, জানলার রডের সঙ্গে বেঁধে দাও। অনিমেষের প্রথম কথাটার মধ্যে যেন একটা খোঁচার আভাস পেলাম। গায়ে না মেখেই বললাম, এইটাকে কোত্থেকে ধরে নিয়ে এলি? ভালো না বল? বেটাকে এই ছোট্টটি নিয়ে এসেছিলুম, বুঝলি? এখন কত বড় হয়ে গেছে দেখ। বেটা ছেলে মাঝে মধ্যেই এদিক ওদিক পালিয়ে যায়, তখন আবার ধরে নিয়ে আসতে হয়। আমি বোকার মতো চেয়ে রয়েছি দেখে অনিমেষ বলল, তুই একটু বস, আমি এই ভেজা কাপড়টা পাল্টে আসি। অনিমেষ গায়ের ভেজা পাঞ্জাবি পাল্টে ফতুয়া পাজামা পরে এলো। মাথার আধ ভেজা পরিপাটি করে টেনে আঁচড়ানো চুলের শাড়ি দেখে মনে হচ্ছিল যেন সবে স্নান করে এসেছে। সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, সস্তার ব্র্যান্ড, চলবে তো? একটা তুলে নিয়ে ঠোঁটের ফাঁকে গুজে জিজ্ঞেস করলাম, ওনার কি হয়েছিল? অনিমেষ ততক্ষণে সিগারেট ধরিয়ে ফেলেছে। ধোয়ার একটা রিং ছেড়ে বলল, লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার। 7 বছর ধরে চোখের সামনে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছিল। শেষে আজকে যা হবার হয়ে গেল। অনিমেষের কথায় ছেদ পড়ল। ঘরের ভেতর থেকে নেড়ি কুকুরটা বেজায় চিৎকার শুরু করেছে। সেদিকে মুখ করে অনিমেষ কড়া ধমক দিল, চুপ কর বলছি রাস্কেল। কুকুরটা কি বুঝলো কে জানে, কিন্তু চিৎকারটা তখনই থেমে গেল।
এদিকে বৃষ্টির বেগ খানিক কমেছে। জানলার দিকে চেয়ে অনিমেষ বলল, বৃষ্টি বাদলার রাত সৌভিক, এরপর কিন্তু বাস ট্যাক্সি কিছুই পাবি না। অসুবিধে নেই তো, সঙ্গে গাড়ি আছে। ও, বাইরে যে বড় লাল গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা তোর বুঝি? না মানে ঠিক আমার নয়, আমার ছোট ভাই সুমিতের। আমাকে ব্যবহার করতে দিয়েছে। বেশ, তবে তুই বসতে পারিস, কিন্তু 12টা পর্যন্ত। হ্যাঁ। ঘরের মধ্যে এবার অনিমেষের শ্যালক সুব্রত হাজির হয়েছে। অনিমেষের উদ্দেশ্যে বলল, দাদাবাবু, কুকুরটার মনে হয় খিদে পেয়েছে। ফ্রিজে দুধ আছে, 1 বাটি দিতে পারো, তবে শুধু দুধই দেবে, অন্য কিছু নয়। পেট ভরে খেয়ে যদি ঘুমিয়ে পড়ে তবে কোনো কাজেই দেবে না। অনিমেষ এবার আমার উদ্দেশ্যে বলল, তারপর বল, তুই তো কানাডায় চাকরি করিস, বিয়ে থাও করিসনি। ফেসবুকে তোর পোস্ট আমি দেখেছি। তুই ফেসবুকে আসিস নাকি? কই, কখনো তো দেখিনি। তেমন কিছু না, ওই একটু আধটু। বেশ তো, আমার ব্যাপারে তো জানিস দেখছি, কিন্তু তুই এত বছর কি করলি সেটা তো বললি না। আমার কাহিনী তোর শুনতে ভালো লাগবে না রে? আরে সে তোর কাহিনী যাই হোক, আমি শুনতে চাই, তুই বল। যে বছর পড়াশোনা ছাড়লাম সেখান থেকে শুরু করছি। বাবার আকস্মিক মৃত্যুতে অতি যা হবার তা তো হয়েই ছিল, কিন্তু কিছুদিনের মধ্যে যেটা জানতে পারলাম তা আরো সাংঘাতিক। আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বাবা এক জায়গা থেকে চড়া সুদে টাকা ধার করেছিলেন, বন্ধক রেখেছিলেন এই বসত বাড়িটা। এরপর আর কি, কয়েক বছর সিভিল নিয়ে পড়াশোনা করেছিলাম, তাই স্থানীয় একজন প্রমোটারের কাছে অল্প মাইনের একটা কাজ জুটেই গেল। কাবেরীর সঙ্গে দেখা হওয়াটাও আকস্মিক। এই মাইনের ভরসায় বিয়ের দুঃসাহস, কিন্তু তাও করে ফেললাম। এরপর মাও মারা গেলেন, কাবেরীর ক্যান্সার ধরা পড়ল। ঘটি বাটি বিক্রি করে আজ আমি নিঃস্ব। আর এত কিছুর পর কাবেরীও আমার জীবন থেকে চলে গেল। আর হ্যাঁ, বাড়িটাও গেছে। কিছুদিনের মধ্যেই পাওনাদারেরা এটা দখল নিয়ে নেবে। ব্যাস, এইটুকুই। এতটা বলার পর অনিমেষ থামল। এক মুহূর্তের জন্য আমারও কথা বন্ধ হয়ে গিয়েছিল। সামলে উঠে বললাম, এত কিছু ঘটে গেল, তুই একবার আমার সঙ্গে যোগাযোগ করলি না? অনিমেষের মুখে একটা তিক্ত হাসির রেখা ফুটে উঠল। বিদ্রুপের স্বরে সে বলল, কি করতিস তবে? আমার দেনা চুকিয়ে দিতিস, কাবেরীর চিকিৎসার ব্যবস্থা করে দিতিস। না মানে পাশে দাঁড়াবার অন্তত চেষ্টা তো করতাম। তোর মনে পড়ে সৌভিক, কলেজের ইউনিয়নের সেই ঝামেলাটা? ওইখানে কয়েকটা ছেলে তোকে লাঠি হাতে মারতে এসেছিল। আমি মাঝখানে দাঁড়িয়ে ডান্ডার বাড়িটা নিজের মাথায় খেয়েছিলাম। এইখানে, এই দেখ, এইখানে 4টা সেলাই পড়েছিল। হ্যাঁ, ঠিক এইখানে। অনিমেষ নিজের কপালে ইঙ্গিত করল। হ্যাঁ, মনে আছে। আর একবার তোর বাইক চালানোর শখ হয়েছিল। আমার বাইকে তোকে শেখাচ্ছিলাম। বাইক কন্ট্রোল করতে না পেরে তুই রাস্তার ধারে বসে থাকা একজন ভিখারির হাত ভেঙে দিয়েছিলি। তোর পুরো দোষ নিজের ঘাড়ে নিয়ে রাত ভর পুলিশের লকআপে আমি ছিলাম। মনে আছে সৌভিক? সব মনে আছে অনিমেষ, আমি কিছুই ভুলিনি। বেশ, যখন আমার বাবা মারা গেলেন তখন তোদের এই মহানুভবতা কোথায় ছিল? তোরা তো বড়লোক মানুষ, পারতিস না তখন আমার পাশে এসে দাঁড়াতে? লজ্জায় অপমানে মাথা নিচু হয়ে গেছিল।
অনিমেষ ওর জায়গায় দাঁড়িয়ে যা বলছে সেটা হয়তো ঠিক, কিন্তু নিজেদের পরিস্থিতি শুধু আমরা নিজেরাই জানি। আমার বাবা প্রচুর রোজগার করতেন ঠিকই, কিন্তু তার বেশিরভাগটাই চলে যেত তার হাই ক্লাস লাইফস্টাইল মেনটেন করতে। সঞ্চয় বলে কিছুই ছিল না। অন্তত একটা ব্যাপারে অনিমেষের সঙ্গে আমার দারুণ মিল আছে। খরচ সামলাতে ভবানীপুরের বসত বাড়িটা বন্ধক রাখতে বাধ্য হয়েছিলেন বাবা, যেটা আমি আর ছোট ভাই সুমিত দুজনে মিলে কয়েক বছর আগে ছাড়িয়েছি। এসব কথা অবশ্য অনিমেষকে বলে লাভ নেই। শোনার মতো মানসিক অবস্থাতেও আছে কিনা আমার সন্দেহ হচ্ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললাম, সেদিন হয়তো পারিনি, কিন্তু তাই বলে আজকেও পারবো না এমন তো নয়। তোর বাড়ির উপর কত টাকার দেনা রয়েছে? এমন সময় বললি সৌভিক, যখন টাকা পয়সার প্রয়োজন আমার ফুরিয়েছে। এখন যেটা চাই সেটা শুধু সাহস আর জেদ। অনিমেষের কথার মাথামুন্ডু কিছু বুঝতে পারছিলাম না। এর মধ্যে ওর শালা সুব্রত সামনে এসে দাঁড়িয়েছে। ইতস্তত করে বলল, অনিমেষ দা, ডিজেল, শাবল, পেরেক সব পাশের ঘরে রেখে দিয়েছি, আপনি একটু মিলিয়ে নিন। অনিমেষ আমার উদ্দেশ্যে বলল, তুই একটু বস সৌভিক, আমি এক্ষুনি আসছি। অনিমেষ সামনে থেকে সরে যেতেই সুব্রত আমার দিকে চেয়ে কেমন যেন উসখুস করে উঠল। মনে হলো সে যেন কিছু বলতে চাইছে। আপনি কিছু বলবেন? ইয়ে মানে জামাইবাবুর মাথা খারাপ হয়ে গেছে। আমার ভয় হচ্ছে আজ রাতে উনি একটা কিছু করবেন, মানে নিজের কোনো ক্ষতি করে বসতে পারেন। আমার কথা উনি কানেই তুলছেন না। আপনি আপনি দয়া করে একটু বুঝিয়ে বলুন। আর যাই হোক, আজ রাতে ওনাকে এই বাড়িতে থাকতে দেবেন না প্লিজ। আজ রাতে ওনাকে বাড়িতে থাকতে। এই সুব্রত, সুব্রত, এদিকে একটু আসো তো। পাশের ঘর থেকে অনিমেষের গলা ভেসে এলো, আসছি। আমি আপনাকে এসব বলেছি জামাইবাবু যেন জানতে না পারে, প্লিজ, সে যেন কোনোভাবেই জানতে না পারে। সুব্রত দ্রুত পায়ে ভেতরে চলে গেল। ব্যাপারটা তো গোলমেলে। সুব্রত কিসের ইঙ্গিত করে গেল? এসে থেকেই দেখছি অনিমেষ আমাকে নানানভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করছে। অবশ্য আজকের দিনে ওর মানসিক অবস্থা বিবেচনা করে সেটাকে উপেক্ষা করাই যেতে পারে, কিন্তু হাসি খুশি প্রাণোচ্ছল অনিমেষকে আমি এর আগে কখনো এমন রূঢ় ব্যবহার করতে দেখিনি। অতীতে অনিমেষ আমার বিপদে নিজের জীবনে ঝুঁকি নিতে পিছপা হয়নি। আজ সময় এসেছে দেনা চোকাবার। আমি এতক্ষণে মনস্থির করে ফেলেছি। অনিমেষ ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো লাগিয়ে দিল। সৌভিক, রাত হয়েছে, এবার তোর বাড়ি যাওয়া দরকার। আমি ভাবছি আজকের রাতটা তোর সঙ্গেই কাটাবো, তোর বাড়িতে। মানে? মানে বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করে তো বসে নেই। ভাই আছে, ওকে ফোনে জানিয়ে দিলেই চলবে। কিন্তু তুই এখানে থেকে কি করবি? একদিন প্রয়োজনের সময় তোর পাশে দাঁড়াতে পারিনি, তা ঠিক, সে আফসোস আমার থাকবে। কিন্তু আজ এই শোকের মুহূর্তে আমাকে সঙ্গে থাকতে দে ভাই, প্লিজ। তুই আর না করিস না। বেশ, তুই থাকতে পারিস, তবে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নে। আজ রাতে এই বাড়ির মধ্যে সাংঘাতিক কিছু ঘটে যেতে পারে, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। ভয় কাকে বলে তুই জানিস না সৌভিক। এমন ভয় যা তোর শিরার মধ্যে রক্ত জমিয়ে বরফ করে দিতে পারে, তোর হৃৎপিণ্ডের গতিকে স্তব্ধ করে তোকে সারা জীবনের মতো পঙ্গু করে দিতে পারে। আমার মৃত্যু হতে পারে, আবার হয়তো কিছু নাও হতে পারে। তুই কি সুপারন্যাচারাল কিছুর কথা বলছিস? অনিমেষ সম্মতিসূচক মাথা নাড়ল। দেখে বললাম, স্ত্রীকে হারিয়ে শোকে তোর মন দুর্বল হয়ে পড়েছে, তাই আজগুবি এসব কথা ভাবছিস।
বাস্তবে দেখবি এসব জিনিস কিছু ঘটবেই না। বেশ, তাই সই। আমার শর্তটা একবার শুনে নে। এবারের দরজা দুটো, একটা সদর দরজা, বাইরে গ্রিলের গেট, আর পেছনে একটা দরজা। এই দুটোতেই বাইরে থেকে তালা ঝুলিয়ে সুব্রত চলে যাবে। কাল সকাল 6টায় তালা দুটো ফের খোলা হবে। মাঝের সময়টা যাই কিছু ঘটুক না কেন, তালা কিন্তু খুলছে না। আমার যে মোবাইল ফোনটা আছে সেটাও সুব্রত নিয়ে যাবে, যাতে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশে পাশে ওই যে 3তলা বাড়িটা দেখছিস, ওটার মালিক 75 বছরের বিমল দাস। সন্ধ্যের পর থেকেই বুড়ো আফিম খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। বুড়োর ছেলে আপাতত অফিসের কাজে বাইরে গেছে। অন্য বাসায় রয়েছে ওই শিবরামপুর ক্লাব। ক্লাবের মেম্বাররা রাত 10টার পর ক্লাব ঘরে কেউ থাকে না। তাছাড়া রাতটা দুর্যোগের, বাইরে থেকে সাহায্য পাবার আশা না করাই ভালো। এমন বন্দোবস্তের কারণ? রাত যত বাড়বে সবই বুঝতে পারবি। তবে আমি কিন্তু আবার বলছি সৌভিক, তোর এসব ব্যাপারের মধ্যে পড়ার দরকার নেই। পরে আফসোস করার থেকে আগে ভাগে সতর্ক হওয়া ভালো। উত্তর দেওয়া নিষ্প্রয়োজন। আমার মুখের ভাষা পড়ে নিয়ে অনিমেষ বলল, বেশ, তাহলে নিজের মোবাইল ফোনটা তুই এখনই সুব্রতকে হ্যান্ড ওভার কর, আর তোর ড্রাইভারকে বলে দে এই তল্লাট ছেড়ে বেরিয়ে যেতে। কাল সকাল 6টার আগে ও যেন এখানে ফেরত না আসে। অনিমেষের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা হলো। তারক গাড়ি নিয়ে ভবানীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সুব্রত আজ রাতের মতো বিদায় নিয়েছে। তবে গেটে তালা ঝোলাবার আগে আমার দিকে চেয়ে যে চোরা চাহনিটি নিক্ষেপ করেছিল, তার মানে পড়ে নিতে অসুবিধে হয়নি। শোকে দুঃখে অনিমেষের মস্তিষ্কের ব্যালেন্সটা যে নষ্ট হয়ে গেছে সেটা মোটামুটি আন্দাজ করে ফেলেছি। আজকের রাতটা চালিয়ে দিতে পারলে কাল থেকে ও সুব্রতর সঙ্গে গিয়ে থাকবে কথা দিয়েছে। এককালের ঘনিষ্ঠ বন্ধুর জন্য এইটুকু তো আমি করতেই পারি। অনিমেষ কিচেনে গেল কফি বানিয়ে আনতে। ওদিকে নেরি কুকুরটা প্রচন্ড চিৎকার করতে শুরু করেছে। অতিষ্ঠ হয়ে বললাম, আরে ওটাকে ছেড়ে দিচ্ছিস না কেন? বেঁধে রাখলে তো আরো চেঁচাবে। অনিমেষ তোয়ালেতে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে কুকুরের গলার স্ট্র্যাপটা খুলে দিতেই সে তীরের মতো ছুটে পরপর দুটো চক্কর দিয়ে জিভ বের করে হাঁপাতে শুরু করল। বৃষ্টির বেগটা আবার বেড়েছে। খোলা জানলা দিয়ে জলের ছিটে ভেতরে আসছিল। জানলার সামনে গিয়ে দেখলাম আকাশ ভেঙে হাজার হাজার জলের ফোঁটাগুলো কেমন যেন একটা অদ্ভুত ধোঁয়াটে পর্দার সৃষ্টি করেছে। গলির মুখে কদম গাছের ডালগুলো হাওয়ার চাপে একেবারে হেলে পড়ছিল। পর মুহূর্তে হাওয়া সরে যেতেই ঝাঁকড়া ডালগুলো আবার লাফিয়ে উঠল। কফি হাতে অনিমেষ এসে হাজির হয়ে বলল, ওখানে দাঁড়ালে ভিজে যাবি সৌভিক। জানলা থেকে সরে এসে চেয়ারে বসে কফির কাপ তুলে নিলাম। মাথার চুলগুলো অবশ্য জলের ঝাপটায় ভিজে গেছিল। অনিমেষ হাতে তোয়ালে ধরিয়ে জানলা বন্ধ করতে চলে গেল। কফির পেয়ালায় চুমুক দিয়ে বললাম, এবার বলতো তোর এত আয়োজন কিসের জন্য? অনিমেষ নিজের প্লেট থেকে একটা বিস্কিট কুকুরের সামনে ফেলে দিয়ে বলল, এই নে বলছি। তার আগে তুই বলবি তুই ভাগ্যে বিশ্বাস করিস? ভাগ্যে না, কর্মে বিশ্বাস করি। ভাগ্য। অনিমেষ বিড়বিড় করে কিছু স্বগতোক্তি করল, তারপর বলল, আচ্ছা, এই যে কেউ জীবনে প্রচুর সাফল্য পায় আর কেউ চূড়ান্ত ব্যর্থ, তোর কি মনে হয় এর পেছনে কারণটা কি হতে পারে? কারণ কি আবার? সবাই জানে যে পরিশ্রম করবে, লক্ষ্যে যে অবিচল থাকবে সে সাফল্য পাবে। নিয়তি, দুর্ভাগ্য, দৈব প্রতিবন্ধকতা, এগুলো কি অর্থহীন? নিজের অকর্মণ্যতাকে ঢাকার জন্য কিছু বেকার লোক এসব ভারী ভারী শব্দের জন্ম দিয়েছে। বদলে যাওয়ার সময় আর কালচক্রের প্রভাব বড় সাংঘাতিক জিনিস সৌভিক।
কখন যে কাকে আকর্ষণ করে অন্ধকার সুড়ঙ্গে টেনে নিয়ে যাবে, যে সুড়ঙ্গে শুধু ঢোকা যায়, সেখান থেকে বেরোনো যায় না। অনিমেষ এবার খানিক সামলে বলল, ঘড়িতে 11:40 বাজে, 12টা বাজতে আরও 20 মিনিট বাকি। এর মধ্যেই আমার গল্পটা শেষ করতে হবে। শুনে তুই নিজেই বিচার কর আমাকে কোন ক্যাটাগরিতে ফেলবি। মোটামুটি ব্যাপারটা শুরু হয়েছে 20 বছর আগে। আমরা বেহালার ভাড়া বাড়িতে থাকতাম। বাবার রঙের ব্যবসাটা ভালোই চলছিল। একদিন উনি এই বাড়িটার খোঁজ পান, প্রায় জলের দরেই পাওয়া গিয়েছিল। আর আমরা ভাড়া বাড়ি ছেড়ে এখানে চলে এলাম। কয়েকদিন পর থেকেই সমস্যা শুরু হলো। বাবার শরীর ভাঙতে আরম্ভ করলো, কিডনির অসুখ আর কি। কাজের ব্যাপারে বাবা বাড়িতে কিছুই বলতেন না, তাই আমরাও জানতে পারিনি যে ওনার ব্যবসার টালমাটাল অবস্থা চলছে। আমি তখন ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ারিং করছি। একদিন ডায়ালাইসিস করতে গিয়ে বাবা জ্ঞান হারালেন। সকালের দিকে কয়েক মিনিটের জন্য জ্ঞান ফিরেছিল। মাকে শুধু এইটুকুই বলে যেতে পেরেছিলেন, বিপদ আসছে, সাবধান। ধীরে ধীরে বাবার দেনার ব্যাপারটা সামনে চলে এলো। পড়াশোনার পাঠ চুকিয়ে কাজে ঢুকে গেলাম। এখানে একটা কথা বলে রাখি, যেদিন বাবা মারা গেলেন সেদিন রাতে ঘুমের মধ্যে মা চিৎকার করে উঠেছিলেন। একটা মেয়ে নাকি মাকে ডেকে কোনো একটা অন্ধকার জায়গায় নিয়ে গেছিল। এরপর 2 বছর কেটে গেল। আমি তখন চাকরির সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিংয়ের কাজও করছি। আয় মন্দ হচ্ছিল না, তবে খরচের বহরও পাল্লা দিয়ে বাড়ছিল। মাকেও ততদিনে জটিল নার্ভের রোগে ধরেছে। হার্টের প্রবলেম তো আগে থেকেই ছিল। মায়ের চিকিৎসা, সংসার খরচ বাদ দিয়ে বাবার দেনাও ততদিন আমি চুকুতে শুরু করেছি। একদিন হঠাৎ কাবেরীর সঙ্গে আলাপ হয়ে গেল। দুজনের একে অপরকে পছন্দ হয়ে গেল। মা তো ভীষণ খুশি হয়ে পড়লেন। ওর বাড়িতেও আপত্তি ছিল না। কোনো রকমে বিয়েটা হয়ে গেল আর কি। এরপর মায়ের শরীর দ্রুত ভাঙতে শুরু করলো। একদিন জরুরি ফোন পেয়ে বাড়ি এসে মাকে হসপিটালে ভর্তি করে এলাম। না, মা আর ফিরলেন না। মৃত্যুশয্যায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন, বলতে পারেননি। মাকে দাহ করে সে রাতে এ ঘরেই মাদুর পেতে শুয়েছিলুম। ঘুম আসছিল না। হঠাৎ পাশে শুয়ে থাকা কাবেরী ভয়ে চিৎকার করে উঠল। ক্লান্তিতে কাবেরীর চোখ যে কখন বুঝে এসেছিল নিজেই টের পায়নি। সেদিন ভয় জড়ানো স্বরে কাবেরী যা বলেছিল, কয়েক বছর আগে মায়ের বয়ানের সঙ্গে তার অদ্ভুত মিল খুঁজে পেলাম। সেই একই রকম দেখতে একটা মেয়ে কাবেরীকে ডেকে বাড়ির কোথাও নিয়ে গেছিল। পরের লিঙ্কটা অবশ্য মিসিং। কাবেরী আর কিছু মনে করতে পারেনি। তারপরেই ওনার ক্যান্সার ধরা পড়লো, তাই তো? একদম তাই। প্যাটার্নটা লক্ষ্য করে দেখ সৌভিক। প্রথমে বাবা, তারপর মা, এরপর কাবেরী। সবাই একের পর এক শিকার হয়েছে। শরীরের রস, রক্ত, জীবনী শক্তি চুষে তিলে তিলে ছিবড়ে করে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়েছে মানে? কার কথা বলছিস? কে শিকার করেছে? একটা শক্তিশালী নেগেটিভ এনার্জি, প্যারাসাইটও বলতে পারিস। এ বাড়ির চৌহদ্দিতে সে অবৈধভাবে আস্তানা গেড়েছে। তা তোর প্ল্যানটা কি? আজকের রাতটা প্রতিশোধের রাত সৌভিক। সে যে হোক না কেন
তাকে তাকে বুঝিয়ে দিতে হবে এ বাড়িতে তার জায়গা নেই। কাবেরীর পর নেক্সট টার্গেট এবার আমি। আজ রাতে ওই এনার্জি আমাকে ওর গুপ্ত স্থানে নিয়ে যাবেই, ঠিক যেমনটা মাকে নিয়ে গেছিল, কাবেরীকে নিয়ে গেছিল। আমি আমি নিজের মনকে এমনভাবে প্রস্তুত করেছি জায়গাটা আইডেন্টিফাই করতে ভুল করব না। আর তারপর তারপর ইট উইল বি মাই টার্ন। তো মোবাইল ফোন বিদায় করা, দরজার বাইরে থেকে তালা দেওয়া, এসবের উদ্দেশ্য কি জানতে পারি? আরে আজ রাতে নেগেটিভ ফোর্সটাকে ফুল স্পেস দেওয়া দরকার, না হলে জমবে কেন? ডিজেল পেরেক এসব ওই কাজের জন্য? হ্যাঁ, ঠিক তাই। এই ধরনের এনার্জি কোনো একটা বিশেষ অবজেক্টকে কেন্দ্র করে ফাংশন করে। ডিজেল ঢেলে সেটা পুড়িয়ে সন্ধিস্থলে ঘোড়ার খুরের তৈরি পেরেক পুঁতে দিলে ওই শক্তির পঞ্চত্ব প্রাপ্তি ঘটতে বাধ্য। আর তাতেই প্রবলেম সলভ হয়ে যাবে? অনিমেষ আমার কথার উত্তর না দিয়ে বলল, 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে। সৌভিক, আজকের রাতটা যে ভাইটাল, তুই সেটা বুঝতেই পারছিস। আমার ঘুমোতে হবে। আমি এখন ঘুমোতে যাব। এমনিতে হয়তো ঘুম আসবে না, তাই কড়া ডোজের 2 ঘুমের বড়ির ব্যবস্থা করেই রেখেছি আমি। ঘড়িতে 2 ঘন্টা পর এর অ্যালার্ম সেট করা রয়েছে। ততক্ষণ তুই কি করবি? তুই এখানে বসে সময় কাটিয়ে দে, কেমন? তোকে সঙ্গ দেবার জন্য কালু তো রইল। কালু, এদিকে ওকে দেখিস, হ্যাঁ কেমন? হ্যাঁ ঠিক আছে। সৌভিক তুই থাক। আমি ঘুমোতে যাচ্ছি। ঘুমোতে হবে। আমাকে ঘুমোতেই হবে। থাক। অনিমেষ পাশের ঘরে গিয়ে ভেতর থেকে দরজায় খিল দিল। আমার আর এখন বিশেষ কিছু করার নেই। কুকুরটা পেছনের পায়ের থাবা দিয়ে ঘ্যাস ঘ্যাস করে গা চুলকাচ্ছিল। ওকে আদর করে ডাকলাম, কালু এদিকে আয়। কালু নিজের নামটা যদিও চিনতে পেরেছে, তবু আমার ডাকে সাড়া দেবার ব্যাপার নিয়ে বিশেষ উৎসাহ প্রকাশ করল না। একটা ফাঁকা নিস্তব্ধ বাড়ির গুমোট পরিবেশের মধ্যে একা বসে সময় কাটানোর থেকে দুঃসাধ্য ব্যাপার বোধহয় আর কিছু হতে পারে না। ফোনটা তো আগেই হাতছাড়া হয়ে গিয়েছে। ঘরে একটা টিভি বা রেডিও কিছুই চোখে পড়ল না। আমার কোটের পকেটে মিনি নোটবুক রাখাই থাকে। ভাবলাম শুধু বসে না থেকে সময়ের হিসেব রাখা যাক। রাত 12টা বেজে 20। অনিমেষ এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছে। পাশের ঘর থেকে কোনো রকম সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। ঘরের বাইরে থেকে বৃষ্টির ঝমঝম শব্দ ভেসে আসছিল। ঝড়ের দাপট আরো খানিকটা বেড়েছে, যার ফলে বন্ধ জানলাগুলো মাঝে মধ্যেই বিশ্রী ক্যাচ ক্যাচ আওয়াজ করে কেঁপে উঠছে। কালো কুকুরটা আছোয়া হয়ে ঝিমুচ্ছিল। হঠাৎ কান খাড়া করে উঠে বসল। কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে তীরের মতো ছুটে সিঁড়ি দিয়ে দোতলার দিকে চলে গেল। তারপর অন্ধকারের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। দারুণ ব্যাপার। এতক্ষণ তাও যা হোক একটা সঙ্গী ছিল। কুকুরটা নিশ্চয়ই বেড়াল জাতীয় কিছুর গায়ের গন্ধ পেয়েছে। এখন আর কিছু করার নেই, তাই ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। 12টা বেজে 50। বেশ কিছুক্ষণ পায়চারি করার পর ক্লান্ত হয়ে ফের চেয়ারে বসে পড়লাম। সারাদিন হইহুল্লোড় করে এই মধ্যরাতে আমি বেজায় ক্লান্ত।
অল্প স্বল্প ঘুম যে পাচ্ছিল না তা নয়, কিন্তু চোখ বন্ধ করতে ঠিক ভরসা পাচ্ছি না। কোনো এক অজ্ঞাত কারণে আমার স্নায়ুগুলো অতিমাত্রায় সজাগ হয়ে উঠেছে। আমি সৌভিক মিত্র। এমন কোনো কিছুতে বিশ্বাস করি না যাতে বিজ্ঞান সিলমোহর দেয়নি, আজ পর্যন্ত করিনি। কিন্তু এই বাড়ির বদ্ধ পরিবেশে এমন কিছু তো আছে যেটা আমাকে স্বস্তি পেতে দিচ্ছে না। আমার যুক্তিবাদী মস্তিষ্ক আমার এই মানসিক দুর্বলতাকে যেন ব্যঙ্গ করে উঠল। নিজের কাছেই নিজে আমি যেন লজ্জিত হয়ে পড়লাম। বৃষ্টির বেগটা মনে হচ্ছে এবার যেন একটু কমল। জানলার পাল্লাগুলো ছটফটানি শান্ত হয়েছে। জল পড়ার শব্দ ছাপিয়ে ব্যাঙের উৎকট কোরাস শুরু হয়েছে। এক ধরনের ছলাৎ ছলাৎ শব্দ কিছুক্ষণ ধরেই পাচ্ছিলাম। শব্দটা জল পড়ার, তবে বৃষ্টির নয়। অনেকটা মগে বা বালতিতে করে জল ঢালার মতো শব্দ আসছে ভেতরের ঘর থেকে। বিষয়টা একটু খতিয়ে দেখতে হচ্ছে। রাত 1:30, মাথা ঝিমঝিম করছে, বিপদের গন্ধ পাচ্ছি। এই বাড়ির ভেতরে যে কি সব ঘটছে যুক্তি বুদ্ধি দিয়ে সেসবের হিসেব আমি মিলাতে পারছি না। অনিমেষ কি কোনো শয়তানি প্যাচ কষছে? কিন্তু আমাকে ফাঁসিয়ে ওর লাভ কিসের? প্রথম থেকে শুরু করছি। জলের আওয়াজটা বেশ প্রকটভাবেই পাওয়া যাচ্ছিল। হলঘর থেকে ডান দিকে বেঁকে সরু প্যাসেজের মধ্যে এই বাড়ির বাথরুম। আওয়াজটা সেখান থেকেই আসছিল। গিয়ে দেখি বাথরুমে চৌকাঠ উপচে জলের স্রোত প্যাসেজের মেঝে ভিজিয়ে দিতে সবেমাত্র শুরু করেছে। নির্ঘাত ঝড়ের তাণ্ডবে জলের পাইপ ফেটেছে ভেবে দ্রুত পায়ে ছুটে গিয়ে বাথরুমের দরজায় ঠেলা দিলাম। দরজা সশব্দে খুলে গেল। আমার হতভম্ব চোখের সামনে এবার যে দৃশ্য দেখলাম তা যেমন রহস্যময় তেমনি অদ্ভুত। না, পাইপ ফাটেনি, কিন্তু অদৃশ্য কোনো হাত বাথরুমের বেসিন, শাওয়ার এবং সমস্ত কল খুলে দিয়েছে। আর সেই জলের অবিশ্রান্ত ধারায় বাথরুমের মেঝে থই থই করছে। লম্বা হলঘরটায় আমি শুরু থেকেই বসে আছি। বাথরুমটা রয়েছে তার এক প্রান্তে। এখানে কেউ ঢুকলে বা বেরোলে আমার চোখ এড়িয়ে যাওয়া অসম্ভব। হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে বাথরুমে ঢুকে এক এক করে কলগুলো বন্ধ করলাম। শেষে বন্ধ করলাম বেসিনের কল। বেসিনের উপর ধোয়াটে কাচের আয়নাটা চোখে পড়ে যেতেই গায়ের সব কটা লোম একসঙ্গে খাড়া হয়ে উঠল। আয়নায় যার প্রতিবিম্ব আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন অর্ধনগ্ন মাঝবয়সী নারী। তার পরনে ব্লাউজ আর সায়া ছাড়া আর কিছু নেই। প্রচন্ড রাগে নারী মূর্তি তখন ফুঁসছে। তার চোখের তারায় যে হিংস্র অভিব্যক্তি ফুটে উঠেছে তা ভাষায় অবর্ণনীয়। রিফ্লেক্সে পেছন ঘুরে চাইতেই দেখলাম অবয়বটি ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল। পরপর কয়েকটা লম্বা শ্বাস নিতে নিতে মন খানিকটা শান্ত হলো। বুঝতে পারছিলাম প্রতিকূল পরিবেশে মস্তিষ্ক হ্যালুসিনেট করতে শুরু করেছে। কিন্তু বাথরুমের কলগুলো কে খুলল? আর যাই হোক না কেন, এটা তো আমার মনের অলীক কল্পনা নয়। মেঝেতে জমা জলের মধ্যে আমার পায়ের গোড়ালি এখনো ডুবে রয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে আমার যুক্তিবাদী মনও বোধ হয় সম্পূর্ণরূপে অক্ষম। আমার মাইগ্রেনের পুরনো একটা সমস্যা রয়েছে। মাঝে মধ্যেই মাথার যন্ত্রণাটা আমাকে ব্যতিব্যস্ত করে তোলে। উৎপাতটা আজ আবার ফেরত এসেছে।
দুটো আঙুল দিয়ে কপালের রক টিপে হল ঘরটায় ফেরত চলে এলাম। রাত 2:05। হল ঘরে ফেরত এসে চেয়ারে গা এলিয়ে বসেছিলাম। মাইগ্রেনের ওষুধ আমার সঙ্গেই থাকে। একটা ট্যাবলেট জল দিয়ে গিলে নিতে মাথা ব্যথাটা একটু কমেছে, যদিও এই মুহূর্তে আমি খুব স্বস্তিতে নেই। কয়েক ঘন্টা আগে মনের মধ্যে যে সহজাত উৎসাহ আর সাহস অনুভব করছিলাম সেটাও উধাও হয়েছে, আর তার জায়গা নিয়েছে অদ্ভুত একটা অস্থিরতা। আজকের রাতটা এই বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই অবিবেচকের হয়েছে। বিশাল হলঘরটার মাঝামাঝি কড়িকাঠে হলুদ রঙের একটা ইলেকট্রিক বাতি ঝুলছে। মেরমেরে আলোয় ঘরটাকে যেন আরো বেশি রহস্যময় লাগছে। কখনো সেটার দিকে আর কখনো ঘড়ির দিকে ঘন ঘন চাইছিলাম। এই রাত যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল। নিজের অজান্তেই কখন যে চোখের পাতা বুজে এসেছিল সেটা টের পাইনি। উটকো একটা শব্দে ঘুমের আমেজটা ভেঙে গেল। হাওয়ায় চপ্পল পরে কেউ ততক্ষণে চটাস চটাস শব্দ করে সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করেছে। আগেই বলেছি বাড়িটা খাপছাড়া, আর সেটাই বাঁচোয়া। কোণের একটা দেওয়ালের আড়ালে সিঁড়িটা ঢাকা পড়েছে। যে খুশি উঠানামা করুক, আমি চোখ বুজেই থাকব। কিন্তু চোখ বুজে থাকা সম্ভব হলো না। শব্দের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। একসময় মনে হলো আওয়াজটা যেন সোজা এসে মাথায় আঘাত করবে। এবার তাকে দেখতে পেলাম। পেছন থেকে দেখলেও লোকটিকে চিনতে আমার অসুবিধে হয়নি। সুব্রত। আমি চিৎকার করে বললাম, সুব্রত বাবু, আপনি কখন এলেন? সুব্রত আমাকে পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে সোজা দোতলার বারান্দায় উঠে গেল। আমার ততক্ষণে রোগ চেপে গেছে। সুব্রতকে হাতে নাতে ধরে মুখ থেকে কথা বের করবই। দ্রুত পায়ে সুব্রতর পিছু নিলাম। সুব্রত ততক্ষণে দোতলার একটা ঘরে ঢুকেছে। আমার হাত ডাক অগ্রাহ্য করে মুখের উপর দরজা বন্ধ করে দিল। বন্ধ দরজার পাল্লায় সজোরে ধাক্কা দিলাম। কিন্তু সুব্রত বেশ কায়দা করে একটা আসবাব ঠেলতে ঠেলতে দরজার সামনে আড়াআড়ি রেখে দিল। মেঝের সঙ্গে আসবাবের ঘর্ষণের শব্দে ওর উদ্দেশ্য পরিষ্কার বোঝা গেল। লোকটাকে শিক্ষা দিতেই হবে। সুব্রত, সুব্রত, দরজা খোলো। সুব্রত, কি হচ্ছে এটা? দরজাটা খোলো না। সুব্রত, সুব্রত, আমি কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকে যাব। দরজার পাল্লায় পরপর ধাক্কা দিতে দিতে একসময় পাল্লা সামান্য ফাঁক হয়ে গেল। একটা কাঠের তেপায় টেবিল সামনে রেখে সুব্রত দরজাটা আটকানোর চেষ্টা করেছিল। সেটা ঠেলে সরিয়ে আমি ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে নিশ্ছিদ্র অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। দেওয়াল হাতড়ে সুইচ বোর্ডটা খুঁজে পেলাম। আলো জ্বলল, কিন্তু শূন্য খাখা ঘরে শুধু গোটা কয়েক আসবাব ও 4টে দেয়াল ছাড়া জনপ্রাণীর কোনো চিহ্ন নেই। ভয়ে আর বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। সম্বিত ফিরল অনিমেষের ডাকে। আমাকে খুঁজতে খুঁজতে অনিমেষ দোতলায় চলে এসেছে। আমাকে দেখে অবাক হয়ে বলল, হ্যাঁ, তুই এখানে কি করছিস? আঙুল তুলে ঘরের ভেতরে দেখিয়ে কোনো রকমে বললাম, একটু আগে আমি সুব্রতকে দেখেছি, ঠিক ওইখানে। সুব্রত? সুব্রত এখানে কোত্থেকে আসবে? এ বাড়ির অতৃপ্ত আত্মা তোকে ট্রিক করেছে। তবু ভালো কোনো বিপদ হয়নি। তুই নিচে চল, তোকে কিছু দেখাবো। অনিমেষ বাড়ির মাস্টার প্ল্যান বের করে টেবিলের উপর মিলে ধরল। নির্দিষ্ট জায়গায় পেন্সিলের শীষ বুলিয়ে বলল, জায়গাটা দেখে নে সৌভিক।
যেমনটি ভেবেছিলাম তেমনটি হয়েছে। মেয়েটি আমার স্বপ্নে এসেছিল আর বাড়ি ঠিক এই জায়গায় নিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এই জায়গাটাই নিয়ে গিয়েছিল। ওখানে একটা পাত কুয়ো ছিল। ওই কুয়োটা আমরা কখনো চোখে দেখিনি। হয়তো আগের মালিক ওটা বুঝিয়ে ওর উপরে প্লাস্টার করে দিয়েছিল। কিন্তু এই প্ল্যানে সাফ দেখা যাচ্ছে দরজা যদি এদিকে হয় তাহলে দক্ষিণ পশ্চিমে যে ঘরটা রয়েছে, এই যে হ্যাঁ এইটাই, এই যে যেটাতে এখন বাজে জিনিসপত্র ভর্তি, ওইটাই হবে। রাইট, হ্যাঁ, ওখানকার মেঝে খুললেই যা খুঁজছি মনে হয় পেয়ে যাব। আমরা এখন কাজ শুরু করবো। হ্যাঁ, যা করার আমিই করব, তোকে কিছু করতে হবে না। তুই শুধু সামনে দাঁড়িয়ে টর্চ ধরে থাকবি, আর আমি যখন বলবো ডিজেল এনে আগুন ধরিয়ে দিবি। আমার আগুন জ্বালাতে একটু অসুবিধে আছে। এই কাজটা কাল সকালে করলে হয় না? অতটা সময় কাবেরী আমায় দেবে না। মেয়াদ শেষ হতে চলল সৌভিক। তোকে ডিটেলসে বোঝাবো, সে সময় আমার নেই। অনিমেষের মাথাটা যে বিগড়েছে সেটার আরেকটা প্রমাণ পাওয়া গেল। মৃতা স্ত্রী শোক ওর ভারসাম্য নষ্ট করে দিয়েছে। ঘড়ির দিকে চেয়ে দেখলাম প্রায় 3:30 বাজে। আর ঘন্টাখানেক সময় কোনো রকমে কাটিয়ে দিতে পারলে এই পাগলা গারদ থেকে মুক্তি পাওয়া যাবে। ততক্ষণ অনিমেষের খ্যাপা মুখ তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া অন্য কিছু করার আছে বলে তো মনে হয় না। বাড়ির পেছন দিকে স্টোর রুমে আলোর ব্যবস্থা নেই। হল ঘরের বাল্বের হালকা আলো এই ঘরে যৎসামান্য প্রবেশ করেছে। তাতে একটা আলো আধারির পরিবেশ তৈরি হয়েছে। অনিমেষ কাজ শুরু করলো। শাবলের আঘাতে প্রথমে মেঝের প্লাস্টার ছাড়িয়ে ফেলে তারপর এলো পাথারি ঘায়ের পর ঘা মেরে এক হাত সমান একটা গর্ত খুঁড়ে ফেলল। সেই মুহূর্তে কি যেন নীলি কণ্ঠে ফুপিয়ে কেঁদে উঠল। আমি বলেছিলাম অনিমেষ হঠাৎ হিংস্র উল্লাসে চিৎকার করে উঠল। আমার হাতে ধরা টর্চটা ভীষণভাবে দুলে উঠল। মুঠো ভর্তি কাকর বালি মুখে পুরে অনিমেষ চিবোতে শুরু করেছে। কাপা কাপা স্বরে বললাম, তুই কি পাগল হয়ে গেলি? এসব কি করছিস? আমার কথা কান না দিয়ে অনিমেষ 4 হাত পায়ে উবু হয়ে বসে গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে দিল, ঠিক একটা বুনো জন্তুর মতো। কি বিশ্রী ছমছমে ভুতুরে এখানকার পরিবেশ। তার উপর শেষ রাত্রির এই নৃশংস নাটক রীতিমতো অসহ্য লাগছিল। মনে হচ্ছিল এভাবে চললে নার্ভগুলোর উপর দখল বেশিক্ষণ আর আমার থাকবে না। অনিমেষ গর্ত থেকে মুখ টেনে বের করলো। ওর দাঁতের ফাঁকে একটা ছেঁড়া কাপড়ের টুকরো আটকে রয়েছে। বুনো জন্তুর মতো দাঁতের পাটি দেখিয়ে অনিমেষ হিস হিস করে বলল, কি বলেছিলি? আমি পাগল? ওটা তবে কি? অনিমেষের দৃষ্টি অনুসরণ করে মেঝের দিকে তাকাতেই প্রচন্ড আতঙ্কে আমি একেবারে পাথর হয়ে গেলাম। এক মুহূর্ত আগেও ভাঙাচোরা খালি বেঝের উপর ভোজবাজির মতো আবির্ভূত হয়েছে অদ্ভুত একটি মানুষের মূর্তি। মৃতদেহের মতো চিত হয়ে পড়ে রয়েছে ব্লাউজ আর সায়া পরা এক মহিলা। অনিমেষ গর্জন করে বলল, চোখ মেরে দেখ সৌভিক, চোখ মেরে দেখ। ওই হারামজাতি আমার গোটা পরিবারটাকে শেষ করেছে। আর আজ আমি একে ধুলোয় মিশিয়ে দেব।
কাপড়ের টুকরোটা অনিমেষ মুখের মধ্যে ফেলে হিংস্রভাবে চিবোতে শুরু করলো। যদিও শেষ রক্ষা হলো না, আমার বিস্ফারিত দু চোখের সামনে ঘরের মধ্যে এবার একটি পুরুষ মূর্তি এসে হাজির হয়েছে। এ আর কেউ নয়, অনিমেষের শালা সুব্রত। সুব্রত হাত বাড়িয়ে অনিমেষকে যেন আঁকড়ে ধরতে চাইল, কিন্তু ততক্ষণে লোকটার রক্ত মাংসের শরীর ধোয়ার মতো ভেঙে গলে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে অনিমেষেরও একই রকম পরিণতি হতে দেখলাম। অনিমেষের মনুষ্য শরীর ভেঙে দলা দলা ধোঁয়ায় পরিণত হতে শুরু করলো। বিকট স্বরে অনিমেষ বলে উঠল, জাল, আগুন জাল, আগুন জাল সৌভিক, আগুন জাল। জামাইবাবু, জামাইবাবু, আমাকে আমাকে আঁকড়ে ধরেন, আমাকে ধরেন, আমাকে ধরেন, অনিমেষ আর কিছু আমাকে বলতে ধরেন। পারল না। কয়েক সেকেন্ডের মধ্যে দুটো জোয়ান লোক চোখের সামনে ম্যাজিকের মতো হাওয়ায় মিলিয়ে গেল। নারী মূর্তিটা এবার উঠে দাঁড়িয়েছে। ওর হিংস্র শয়তানি চোখের দৃষ্টি সোজা আমার চোখের উপর নিবদ্ধ করে ধীর পায়ে সেটা এগিয়ে আসছে। আমার হুঁশ ফিরেছে। এই রাক্ষসী আমার শরীরে রক্ত চুষে খাবার আগেই এই অপয়া বাড়ি ছেড়ে পালাতে হবে। দরজাটা কোথায় গেল? দরজাটা কোথায় গেল? বেরোতে হবে, বেরোতে হবে, বেরোতে হবে এ বাড়ি থেকে। দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ছুট লাগালাম সদর দরজা লক্ষ্য করে। দরজার পাল্লা বাইরে থেকে বন্ধ। উন্মাদের মতো দরজায় লাথি ঘুষি মেরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলাম। বাঁচাও, কেউ শুনতে পাচ্ছ? কেউ শুনতে পাচ্ছ? কেউ শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছেন? আমায় এখান থেকে বার করুন, কেউ আছেন? আমি বেরোতে চাই, বেরোতে চাই, আমাকে বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান। আমার চিৎকার কারো কানে পৌঁছল না, কিন্তু একটা গরম নিঃশ্বাসের স্পর্শ আমার কাঁধের উপর এসে পড়ল। নারী মূর্তিটি একেবারে কাছে এসে দাঁড়িয়েছে। অদ্ভুত এক সত্য প্রবাহ শরীরের মধ্যে বইতে শুরু করেছে। অনিমেষ বলেছিল আজ রাতে আমার শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে বরফ হয়ে যাবে। মাথা বনবন করে ঘুরছিল, চোখের সামনে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এলো। জ্ঞান যখন ফিরল, দেখলাম কয়েকটা কৌতূহলী মুখ আমার উপর ঝুঁকে রয়েছে। ভীষণ দুর্বল লাগছিল। কিছু বলার আগেই রুগ্ন চেহারার একজন মহিলা বললেন, আপনি তো সৌভিক বাবু। আমার স্বামী অনিমেষ ফেসবুকে আপনার ছবি দেখিয়েছিল, কিন্তু আপনি বাড়ির মধ্যে ঢুকলেন কিভাবে? মাথা ঝিমঝিম করছিল। কোনো রকমে উঠে বসে বললাম, অনিমেষ আপনার স্বামী? আপনি তবে কাবেরী, কিন্তু আপনি বেঁচে আছেন? তা আছি বটে, কিন্তু আপনি তালাবন্ধ বাড়ির মধ্যে কোত্থেকে উদয় হলেন? চারপাশে চোখ বুলিয়ে দেখলাম আমি সেই প্রশস্ত হলঘরের চৌকাঠের পাশে ফেরত এসেছি। দিনের আলোয় বাড়ির ভেতরটা ঝকঝক করছিল। কৈফিয়তের স্বরে বললাম, মানে অনিমেষই তো দরজা খুলে দিয়েছিল, সঙ্গে আরেকজন ছিল, সুব্রত। অনিমেষ এখানে নেই সেটা তো দেখতেই পাচ্ছেন। যা কিছু ঘটেছে আমাকে একটু খুলে বলুন, না হলে আপনার দিকটা ঠিক পরিষ্কার হচ্ছে না। জীবনে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আগে কখনো পড়িনি।
কাল রাতে এ বাড়িতে হাজির হওয়ার পর থেকে যা কিছু ঘটেছে গড়গড় করে বলে গেলাম, কিছুই বাদ দিলাম না। ভদ্রমহিলা সব শুনে টুনে বিষণ্ণ কণ্ঠে ধীরে ধীরে বললেন, শেষের দিকে অনিমেষ ভীষণ অস্থির হয়ে পড়েছিল। একটা মেয়েকে নাকি প্রায় স্বপ্নে দেখতে পেত। ওর ওর কিরকম ধারণা হয়েছিল আমাদের দুর্ভাগ্যের জন্য ওই মেয়েটি দায়ী। শেষে তো ডিজেল, পেরেক আরও কিসব জিনিস জোগাড় করে বাড়ি ফুরিয়ে ফেলেছিল। এতেই নাকি সমস্যার সমাধান হবে। আমি বাধা দেইনি। এসব করে যদি মনে শান্তি পায় তবে পাক। ঠিক আছে, কিন্তু অনিমেষ কোথায় গেল? ওকে একবার ডাকুন। মৃত মানুষকে ডেকে হাজির করা যায় না সৌভিক বাবু। গতকাল দুপুরে ট্রাকের চাকার তলায় অনিমেষ আর আমার খুড়তুতো ভাই সুব্রত দুজনেই চাপা পড়ে মারা গেছে। মৃতদেহ সৎকার করে এই আমরা ফিরছি। নতুন এই উপলব্ধিটা প্রচণ্ড বিস্ময়ের অনুভূতির সঙ্গে আমার মনে কয়েক ঘন্টা পুরনো একটা স্মৃতি উস্কে দিল। কাল রাতে বীরেন রায় রোডে ট্রাকের ধাক্কায় পথচারী মৃত্যুর জন্য ট্রাফিক ডাইভার্ট করে দেওয়া হচ্ছিল। তারক বলেছিল ও শিবরামপুরের শর্টকাট রাস্তা চেনে। কাবেরী তখন স্বগতোক্তির মতো বলে চলেছেন, অনিমেষ জীবনে কখনো শান্তি পায়নি। সংসার চালাবার জন্য কি না করেছে। চাকরি, টিউশনি, জমিবাড়ির দালালি কিছুই বাদ দেয়নি। কিন্তু কোথাও থিতু হতে পারেনি। আমার চিকিৎসার জন্য শেষ সম্বলটুকু বেঁচে দিতে হয়েছে। মৃত্যুর পরে ওর কপালে শান্তি পাবার ভাগ্য ভগবান বোধহয় লিখতে ভুলে গেছেন। আচ্ছা, আপনার কি মানে ব্লাড ক্যান্সার? বলেছে আপনাকে? ঠিকই শুনেছেন। আচ্ছা, আমি কি কোনোভাবে কিছু করতে পারি? কেউ কিচ্ছু করতে পারবে না। আমারও মেয়াদ ফুরিয়েছে। মাসখানেকের মধ্যে অনিমেষের সঙ্গে আমার দেখা হয়েই যাবে। কি বলবো বুঝতে পারছিলাম না। কয়েকটা নিস্তব্ধ মুহূর্তের পর কাবেরী বললেন, বাইরে আপনার ড্রাইভার অপেক্ষা করছে। সৌভিক বাবু, বাড়ি ফিরে বিশ্রাম নিন। আর কাল রাতে যা কিছু ঘটেছে ভুলে যাবার চেষ্টা করবেন। আপনার পক্ষে সেটাই ভালো। বিদায় নেওয়ার আগে জিজ্ঞেস করলাম, শ্মশানের কাজ শেষ করলেন কখন? সকাল 4টে। পাশাপাশি দুটো চুল্লিতে অনিমেষ আর সুব্রত দুজনের দাহ সম্পূর্ণ হয়েছে। বাহাতের কবজিতে বাঁধা চূর্ণ বিচূর্ণ রিস্টওয়াচের দিকে চেয়ে আরেকটা জটিল ধাঁধার সমাধান পেয়ে গেলাম। অনিমেষ আর সুব্রতর রক্ত মাংসের অবয়ব গলে ধোঁয়ায় পরিণত হওয়া বোধহয় দাহর জন্য হয়েছে। মেঝেতে আছড়ে পড়ে ঘড়ির কাজ ভেঙে কাঁটা আটকে রয়েছে ঠিক 4:05। বাইরে বেরিয়ে অনিমেষের বাড়ির দিকে শেষবারের মতো চাইলাম। এত বছর ধরে সযত্নে লালিত আত্মগরিমায় প্রথমবারের মতো চির ধরেছে। ভাগ্যের সামনে আমরা সত্যিই বড় অসহায়। কাল রাতভর বৃষ্টির কারণে রাস্তার জায়গায় জায়গায় জল জমেছিল। তারককে দেখলাম চায়ের দোকানে জমিয়ে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, দাদা রেডি তো? গাড়িতে উঠে তারক একটা নতুন খবর দিল। কাল দুপুরে এখানে যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে 2 জন মানুষের সঙ্গে একটা কুকুরও চাপা পড়েছে। 3 জনই স্পট ডেড। মোটামুটি এমন কিছুই একটা আন্দাজ করেছিলাম। তারককে গাড়ি চালাতে বলে পেছনের সিটে গা এলিয়ে দিলাম। ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছিল। কখন যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সায়া ব্লাউজ পরা একটা মাঝবয়সী মেয়ে এসে দাঁড়িয়েছে। মেয়েটি আমাকে হাতছানি দিয়ে ডাকল। সম্মোহিতের মতো
মেয়েটির পিছনে পিছনে যাচ্ছিলাম। নিশ্ছিদ্র অন্ধকার একটা ঘরের মধ্যে মেয়েটি আমাকে নিয়ে এসে হঠাৎ বিকট অট্টহাসি করে উঠল। আমার সঙ্গীত ফিরেছে। পালাবার জন্য আমি উন্মুখ হয়ে পড়েছি, কিন্তু তার আগেই মেয়েটি তার সারাশির মতো হাতের আঙুল দিয়ে আমার গলা টিপে ধরেছে। কণ্ঠনালীতে প্রচন্ড চাপ। আমি তখন দিশেহারা হয়ে হাত পা ছুঁড়তে শুরু করেছি। একটু একটু করে আমার চোখ বুজে আসছে। মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? প্রচন্ড ধাক্কায় হুঁশ ফিরে পেলাম। চোখ মেলে দেখলাম গাড়ি নিউ আলিপুরের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। পথের দুপাশে ব্যস্ত গাড়ির মিছিল। সূর্যের কড়া রোদে গাড়ির ভেতরটা ঝলমল করছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, কাল শিবরামপুরে আমাকে কে নিয়ে গিয়েছিল এখন বুঝতে পারছি। কে নিয়ে গিয়েছিল দাদা? আমার বদলে যাওয়ার সময় আমাকে নিয়ে গিয়েছিল সেখানে। আমার কালচক্র।